প্রাপ্যের কথায় সবাই বিহ্বলিত, বিস্মিত, অবাক। তারা কেউ জানতো না প্রাপ্যর কোনো চাচা ছিল। অর্ণব প্রাপ্যকে বলে, প্রাপ্য, আমি তো কিছু বুঝছি না, কি সব বলছিস এসব? আর রোদ তো তোর ভাই আর বাবাইয়ের ছেলে, তাহলে সে কি করে আদিব চৌধুরীর ছেলে হয়? আমি এতগুলো বছর ওখানে ছিলাম, কখনো তো এই সত্যি বলিসনি আমাকে। অর্ণব ভাইয়া, এটা সত্যি তোমাকে কিছু বলিনি, কারণ বাবাই কখনো রোদ ভাইয়াকে তার বড় ভাইয়ের ছেলে মনে করেনি। তিনি সর্বদা নিজের ছেলে মনে করেছে, আর আমি তাকে নিজের ভাই মনে করেছি। আর তুমি হয়তো আমাদের বাড়ি দেখেছো কোথাও। বড় আম্মু আর বড় আব্বু ছবি নেই, কারণ রোদ ভাইয়া তাদেরকে দেখলে হাইপার হয়ে যেত, তাই তাদের ছবি রাখা হয়নি। কারণ ভাইয়া তার চোখের সামনে তার বাবা, মা আর ভাইকে মরতে দেখেছে, আর তখন থেকে তিনি ডিপ্রেশনে চলে যায়। তাকে বাঁচাতে বাবা তার ভাই ভাবির ছবি সরিয়ে দেয়। আমি তখন ছোট ছিলাম, শুধু জানতাম বড় আব্বুর পোস্টিং চট্টগ্রাম হয়েছিল, তাই তারা সেখানে যাচ্ছিল যখন তাদের সাথে ঘটনা ঘটে। কিন্তু পরে বাবাই আমাকে সত্যি বলে। আমি জানতাম বড় আব্বুকে জঙ্গি হামলায় মারা গেছে। বড় আব্বু ভালো পুলিশ অফিসারের ছিলেন, তাই তাকে জঙ্গিরা মেরে ফেলে, সাথে বড় আম্মু আর রদ্দুর ভাইয়াকেও। প্রাপ্যর কথা শুনে সবাই কিংকর্তব্য বিমুখ, বিস্ময়। অর্ণবের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আয়ান প্রাপ্যর কথা শুনে তাকে বলল, তোমার বড় আব্বুকে এমনভাবে মারা হয় যাতে সবাই বুঝতে পারে সেটা কোনো জঙ্গি হামলা, কিন্তু তাকে আজাদ মির্জার লোকেরাই মেরেছে তার নির্দেশে। কিন্তু তোমাদের হয়তো এইটুকু ভুল ধারণা আছে সেই দিনের ঘটনা নিয়ে। সেদিন সেখানে শুধু তোমার বড় আব্বু আর আম্মু মারা যায়, রদ্দুর মারা যায়নি। আয়নের কথায় প্রাপ্য বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, মানে কি সব বলছেন ভাই আপনি? রোদ ভাই আমাদের বলেছিল রদ্দুর ভাইয়া গাড়ি থেকে পড়ে মারা যায়, কিন্তু তার লাশ আমরা পাইনি, শুধু বড় আব্বু আর আম্মুর লাশ পাই। ঠিক ধরেছ, লাশ পাওনি, কেননা তোমার রদ্দুর ভাইয়া মরেনি, সে বেঁচে আছে। সেদিন তোমার বড় আব্বু হয়তো জানতে পেরে গিয়েছিল তার সাথে কি হতে চলছে, তাই তিনি রোদ আর রদ্দুরকে একটা ট্রাকে সুযোগ বুঝে উঠিয়ে দেয়। কিন্তু তারপরে তাকে গুলি করে মারা হয়। সেটা দেখে রদ্দুর তার কাছে যাবার জন্য চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে রাস্তায় পড়ে সে গড়ে পাহাড় ধারে গিয়ে আটকে থাকে। আর রোদ তার ভাইকে আর বাবা মাকে এভাবে মরতে দেখে সেই গাড়িতেই অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন তোমার আব্বুকে এসব বলে। তোমার আব্বু তখন তার ভাই ভাবির হারিসে সর্বশান্ত হয়ে যায়। আর রদ্দুরকে তিনি খুঁজতেন, কিন্তু রোদের অবস্থা দেখে তা হয়নি। যদি ভালো করে খুঁজতে তাহলে হয়তো 20 বছর আগেই খুঁজে পেতে, এখন পেতে না। আয়নের কথায় প্রাপ্য চোখ বড় বড় করে বলল, 20 বছর আগে খুঁজে পেতে, এখন পেতে না মানে কি ভাইয়া? মানে এই যে তোমার রদ্দুর ভাইয়াকে আগে পেতে, এখন তোমার রদ্দুর ভাইকে পেতে না, আর না তাকে কাছে নিয়ে রাখতে তোমরা। প্রাপ্য কাপা কাপা গলায় বলল, কাছে রেখেছে মানে কি ভাইয়া? আমরা কোথায় রদ্দুর ভাইয়াকে কাছে রেখেছি? আয়ান কোনো ভঙ্গিতা না করে সোজাসুজি বলল, তোমরা যাকে অর্ণব বলে নিজেদের কাছে রেখেছ তার আসল পরিচয় তোমরা কেউ জানো? মানে তার বাবাকে, মাকে, সে কোথা থেকে এসেছে, এসব কিছু জানো? আয়নের কথায় বাড়ির সবাই নীরবতা পালন করে, এমনকি অন্তুও। সে জানে না অর্ণবের আসল পরিচয় কি। সে শুধু জানে অর্ণবকে তার মাদার চট্টগ্রামের রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল, তাও রক্তাক্ত অবস্থাতে। অর্ণব আয়নের কথা শুনে বলল, আয়ান, এখানে আমার কথা কেন আসছে? আমার সত্যি নিয়ে তোমার কি কাজ? আর আমি জানি না আমি কে আমার মা বাবা, জানি না আমার আসল পরিচয় কি। আমি শুধু জানি আমাকে আমার অনাথ আশ্রমের মাদার কুড়িয়ে পেয়েছিল, আর আমি অর্ণব আহমেদ, এটাই সত্যি। আর কোনো পরিচয় আমার লাগবে না। তোমার না লাগলেও প্রাপ্য লাগবে, তার বাবার লাগবে, তাই তুমি চুপ থাকো। আর প্রাপ্য তোমার রদ্দুর ভাইয়া আর কেউ না। তোমার বাড়িতে যে থাকে, যাকে তুমি ভাইয়া বলে ডাকো, সেই অর্ণব আহমেদ ওরফে রদ্দুর চৌধুরী, যে 20 বছর আগে চট্টগ্রামের পাহাড় পাড়ে যায়, যাকে তোমরা মৃত্যু ভাবতে, সেই রদ্দুর চৌধুরী আর কেউ না, অর্ণব নিজে। আয়নের কথায় অর্ণব থমকে যায়। প্রাপ্য বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। উপস্থিত সবাই এই সত্য শুনে কিংকর্তব্য বিমুখ হয়, দাঁড়িয়ে থাকে।
তাদের সবার কথা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আয়ান সবাইকে এভাবে দেখে বুঝতে পারে কেউ বিশ্বাস করেনি, তাই সে বলল, যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয় তাহলে আমি প্রমাণ করতে পারি। আমি নিজে অর্ণবের মাদারের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছে তিনি কিভাবে অর্ণবকে পেয়েছে, আর তার গলায় একটা ছোট্ট লকেট ছিল যেটা তিনি অর্ণবকে তখন দেয়নি। তিনি মনে করেছিলেন তিনি নিজে অর্ণবের আসল পরিচয়ে খুঁজতে পারবেন, তাই সেটা অর্ণবকে দেননি। কিন্তু সে খুঁজতে পারেনি তার পরিচয়টা। আমি সেই লকেটটা নিজের কাছে নিয়ে রেখেছি। মনে করেছিলাম অর্ণবকে ধরে সুস্থেই সবটা বলবো, কিন্তু এভাবে বলতে হবে বোঝেনি। দাঁড়াও, আমি লকেটটা নিয়ে আসছি বলে দৌড়ে তার রুমে চলে যায়। এদিকে সবাই আয়নের কথা শুনে অর্ণবের দিকে তাকিয়ে থাকে। প্রাপ্য ছলছল চোখে তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। যদি এই কথা সত্যি হয় তাহলে সে তার হারানো ভাইকে ফিরে পাবে, তার বাবা তার ভাইয়ের অংশকে ফিরে পাবে। এদিকে অর্ণব সব শুনে স্তব্ধ হয়ে বসে থাকে। তার মাথায় আয়নের সব কথা যেন গোল পাকাচ্ছে, কিন্তু কিছুতে সমাধান পাচ্ছে না। অন্তু তার অবস্থা বুঝে তাকে চোখের ইশারায় আশ্বস্ত করে, কিছু হবে না, সে আছে তার সাথে। আয়ান লকেটটা নিয়ে এসে প্রাপ্যর হাতে দেয়। সেই লকেটটা দেখে সে চমকে যায়। তার কাছে সবকিছু এখন জলের মতো পরিষ্কার। অর্ণব তার ভাই রোদ্দুর চৌধুরী। কেননা আয়ান যে লকেটটা তাকে দিয়েছে সেটা তার মা তাদের 3 ভাইকে দিয়েছিল তার শেষ স্মৃতি হিসেবে, তার মৃত্যুর আগে। অর্ণব প্রাপ্যর চোখে মুখে কিছু পাবার তীব্র খুশি দেখতে পেয়েছে। মনে হচ্ছে কত বছর পরে সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটা হঠাৎ সে পেয়েছে। অর্ণবের বুঝতে বাকি নেই আয়ান যা বলেছে সব সত্যি। অর্ণব অন্তুর হাত শক্ত করে জড়িয়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে। অন্তু তার হাত ধরে তাকে শান্ত করছে। প্রাপ্য দৌড়ে গিয়ে অর্ণবকে জড়িয়ে ধরে বলল, রোদ্দুর ভাইয়া, তুই বেঁচে আছিস? আমি বিশ্বাস করতে পারছি না ভাইয়া, তোকে কোথায় কোথায় না খুঁজেছি আমরা সবাই। রোদ ভাইয়া তোর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করত, কারণ বড় আব্বু তোকে তার হাতে তুলে দিয়ে বলেছিল সে যেন তোর খেয়াল রাখে, কিন্তু সে তা করতে পারেনি, তাই সে ডিপ্রেশনে চলে যায়। বাবা যদি জানে তুই সেই হারিয়ে যাওয়া রোদ্দুর, তাহলে সে অনেক খুশি হবে। আমাদের আগে তোর প্রতি টান অনুভব হতো, কিন্তু কেন হতো আজ বুঝছি, তুমি আমার রোদ্দুর ভাইয়া বলে কান্না করতে লাগে। অর্ণব স্তব্ধ হয়, শুধু শুনছে, কিছু বলছে না। আজ সে তার জীবনের সবচেয়ে বড় সত্যির মুখোমুখি হয়েছে। সে তার পরিচয় জানতে পেরেছে। সে আজ খুশি, কিন্তু সে এটাও জানতে পেরেছে তার বাবা মা ভাই কেউ বেঁচে নেই। সে আবার অনাথ হয়ে গেল। ভাবতেই কান্না পাচ্ছে তার। কিন্তু না, সে এখনো অনাথ হয়নি। তার ভাই আছে, বাবাই আছে, তাদের নিয়েই তার পরিবার। অর্ণব প্রাপ্যকে জড়িয়ে ধরে থাকে, কিছু বলে না। আজ এত বছর পর সে তার পরিচয়ের সাথে তার পরিবার পেয়েছে, ভালো লাগা ভালোবাসার সম্পর্ক পেয়েছে। তার কি চাই আর? সবাই তাদের দেখে তৃপ্তি পায়। আদি আয়ানকে বলল, তুই এত সব জানলি কি করে আয়ান? আমি এসব জানার ইচ্ছা বা আগ্রহ ছিল না, কিন্তু আয়রা বাবা মানে মামু মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে আমার সামনে বড় আম্মুর সত্যিটা বেরিয়ে আসে, সাথে আজাদ মির্জার কালো ব্যবসা। কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগে আয়রার অসুস্থতা আর অর্ণবের সাথে করা অন্যায়ের সব এলোমেলো করে দিয়েছিল আমাকে। কিন্তু আয়রা সুস্থ হলে আর আমি অর্ণবের সাথে মিলে আজাদ মির্জা সব কাজ খোঁজ খবর নিতে গিয়ে আবিদ চৌধুরীর ঘটনা আমার সামনে আসে। তখন আমি নিজ উদ্যোগে সব খুঁজতে লাগি। তখন অর্ণবের সত্যি আমার সামনে আসে। আমি আগে বলতে চেয়েছিলাম, কিন্তু আয়রাকে নিয়ে আবার ঝামেলার জন্য বলে ওঠা হয়নি। তাই আজ এভাবে সব সত্যি বের হলো। সবাই সব বুঝে যায়। আজাদ মির্জার জন্য আজ কতগুলো পরিবার ধ্বংস হলো। সবার সুখ ভালোবাসা সবকিছু আজাদ মির্জার জন্য হারিয়ে গেছে। অর্ণব প্রাপ্যকে ছাড়িয়ে বলল, প্রাপ্য এসব পরে দেখে নেব, আগে আনভিকে খোঁজা দরকার। আজাদ মির্জা আনভিকে কোথায় নিয়ে রেখেছে জানি না, আনভিকে পাওয়াটা দরকার। আমি আমার লোক লাগিয়েছি, কিন্তু কেউ আজাদ মির্জার ঠিকানা দিতে পারেনি। তিনি কোথায় লুকিয়ে আছে কেউ জানে না, কিন্তু তিনি ঠিক আমাদের সাথে যোগাযোগ করবে, কেননা তার সব কালো ব্যবসার প্রমাণ আমার কাছে। তাই সে আমাকে নিশ্চয়ই ফোন করবে। আমি জানি না কে কি করেছে, আমি শুধু জানি আমার মেয়েকে আমার কাছে এনে দেবে তোমরা, তাও সেফলি।
না হলে আমি নিজেকে শেষ করে দিব যদি আমার মেয়েকে আমি না পাই। অন্তু, আনভির কিচ্ছু হবে না। আমি আনভিকে তোমার কোলে ফিরিয়ে দেবো সেফলি, তুমি চিন্তা করো না। অন্তু কান্না করতে করতে বলল, অর্ণব, আমার মেয়ে ওখানে ভয় পাচ্ছে, সে এতক্ষণে কিচ্ছু খায়নি, প্লিজ তাড়াতাড়ি করো কিছু। আমার মেয়ে আমার জন্য কান্না করছে। অর্ণব অন্তুকে জড়িয়ে ধরে থাকে। সে আনভিকে কিছু হতে দেবে না, অন্তুকেও না। হঠাৎ আয়নের ফোনে ফোন আসে। সবাই আয়নের দিকে তাকিয়ে থাকে, জানার জন্য আজাদ মির্জার ফোন করেছে কিনা। আয়ান ফোন হাতে নিয়ে বাঁকা হাসে। তার সন্দেহ ঠিক হয়েছে, আজাদ মির্জা তাকে ফোন দিয়েছে। আয়ান ফোন ধরতে ওপাশ থেকে আজাদ মির্জা বলল, তা সবাইকে সব সত্যি কথা বলে দিয়েছে নিশ্চিত আয়ান? কি মনে হয় আপনার আমি কি করেছি? আজাদ মির্জা ওপাশ থেকে জোরে জোরে হেসে বলল, নিশ্চিত এতক্ষণে বাড়ির সবাই সব সত্যি জেনে গেছে, আর এটাও জেনে গেছে যে আমি কতটা খারাপ হতে পারি। জেনেছে সবাই সব সত্যি, কিন্তু একটা সত্যি এখনো জানেনি, আর সেটা হলো আপনি আমাকে মারার চেষ্টা করেছিলেন অর্ণের জন্মদিনের দিন। সেটা বলা হয়নি এখনো, সেটা বলা হলো। আজাদ মির্জার হুঙ্কার দিয়ে বলল, বেশ বেশ ভালো করেছো তাহলে। এখন ভালো ছেলের মতো ফাইলটা আমাকে দিয়ে দাও তো আয়ান বাবা। আনভি কোথায় বড় আব্বু? আজাদ মির্জা হাসতে লাগলো। তিনি বললেন, আনভি শোনা আমার কাছে আছে, ভালো আছে। কতক্ষণ যে ভালো থাকবে সেটা তোমার উপর নির্ভর করে, তাই যত জলদি পারো ফাইলটা নিয়ে আমার নতুন গোডাউনে নিয়ে আসো। আমি ঠিকানা পাঠাইছি। আর হ্যাঁ, পুলিশ আনবার চেষ্টাও করবে না, না হলে আনভিকে তোমরা পাবে না। মনে থাকে যেন 1 ঘন্টার মধ্যে ফাইলটা আমার চাই মানে চাই। বলে আজাদ মির্জা ফোন রেখে দেয়। সবাই আয়নের কথায় বুঝতে পারে আজাদ মির্জা ফোন করেছিল। আয়ন সবাইকে বলল, আনভি ঠিক আছে, আমি ফাইল নিয়ে আজাদ মির্জাকে দিয়ে আনভিকে নিয়ে আসছি। তুমি একা যাবে না, আমিও সাথে যাব। আমিও যাব, তুই ফাইল নিয়ে আয়। আয়ন বুঝলো সে একা যেতে পারবে না, তাই সে ফাইল আনতে যায়। এদিকে অন্তু অর্ণবকে বলে, আমিও যাব আনভির কাছে। না অন্তু, তুমি এখানেই থাকবে, আমরা আনভিকে নিয়ে আসবো। ওখানে অনেক বিপদ হতে পারে, তোমার যাওয়া ওখানে ঠিক হবে না। অন্তু জেদ ধরে থাকে সে যাবে আনভিকে নিতে। বাড়ির সবাই তাকে মানা করলেও সে শুনতে রাজি হয় না। তার এই কথা, তাকে যদি না নেওয়া হয় তাহলে সে একাই যাবে। তাই অর্ণব বাধ্য হয়ে তাকে নিয়ে যেতে হয়। না জানে এই জেদ কার জীবনে অন্ধকার নামিয়ে আনে। লোকালয়বিহীন নীরব স্থানে, যেখানে নেই কোনো মানুষের আনাগোনা, নেই কোনো কোলাহল, কেমন গা ছমছম পরিবেশ। আদি, আয়ান, অর্ণব, প্রাপ্য আর অন্তু দাঁড়িয়ে আছে একটা গোডাউনের কাছে। এই গোডাউনেই তাদেরকে আসতে বলেছে আজাদ মির্জা। সবাই একসাথে সেখানে যায়। ভেতরে যাবার আগে দরজায় কালো পোশাক পরা এক লোক তাদেরকে দেখে সোজা ভেতরে নিয়ে যায়, যেখানে আজাদ মির্জা আছে। আয়ান সবটা দেখে নিচ্ছে। তারা যত এগোচ্ছে লোকগুলো আরও বাড়ছে এবং তাদের হাতে বন্দুকও আছে। অন্তু এসব দেখে ভয়ে অর্ণবের হাত জড়িয়ে ধরে। অন্তুকে ভয় পেতে দেখে অর্ণব বলে, অন্তু, কিচ্ছু হবে না, আমরা শুধু আনভিকে নিয়ে এখান থেকে চলে যাব। অর্ণব, আনভি ঠিক আছে তো? আমার মেয়ের কিছু হয়নি তো? আপু যদি ওর কোনো ক্ষতি করে তাহলে? জান, কিছু হবে না আমাদের মেয়ের। আনভি আমাদের সাথে যাবে, তাও সুস্থ স্বাভাবিকভাবেই, তাই চিন্তা করো না, চলো। আগের লোকটা তাদেরকে নিয়ে গোডাউনের ভেতরে গিয়ে তাদের মাঝখানে এনে দাঁড় করায়। তাদের আশেপাশে আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। লোকগুলো তাদের ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে তার নিজের মধ্যে কিছু ইশারায় কথা বলে নিল। হঠাৎ আজাদ মির্জার কণ্ঠস্বর শুনে তারা সবাই ওপরের দিকে তাকিয়ে দেখে আজাদ মির্জা সেখানে দাঁড়িয়ে বলছে, আমি তো শুধু আয়ানকে এখানে আসতে বলেছিলাম, কিন্তু এখন তো দেখছি চাঁদে হাত বসে গেছে। হ্যাঁ, যা কি সেসব কথা, আমার এতে মাথা না ঘামালে চলবে। আয়ান, আমার ফাইলটা আপনি পেয়ে যাবেন, আগে আনভি কোথায় সেটা বলবেন। আয়ান চিৎকার করে কথাগুলো বলল আজাদ মির্জাকে। আজাদ মির্জা হেসে নিচে আসতে আসতে বলল, আছে আছে, এত তারা কিসের? এখনো তো অনেক কিছুই বাকি আছে, তার আগে ফাইলটা আমাকে দাও। বলে সে তাদের থেকে কিছুটা দূরে একটা চেয়ারে গিয়ে বসলো। এদিকে অন্তু তার আব্বুকে এরূপে দেখে সে স্তম্ভিত। সে কখনো তার আব্বুকে এই রূপে কল্পনাও করতে পারেনি। তার চোখ থেকে অঝরে জল পড়ছে। এদিকে আজাদ মির্জা
ভাবসাব দেখে সবাই রেগে ফেটে পড়ছে, কিন্তু কিছু করতে পারছে না, শুধু আনভির জন্য। আজাদ মির্জা তার ছেলে মেয়েকে দেখে বলল, ছোট আম্মাজান, তুমি কষ্ট করে এখানে এলে কেন? হ্যাঁ, আমি তো আনবিকে দিয়েই দিতাম, তাহলে না এসে ভালোই করেছো। তা আয়ান হয়তো তোমাকে সব সত্যি বলেছে, তাই না ছোট আম্মাজান? হ্যাঁ। আজাদ মির্জার কথা শুনে অন্তু ঘেন্না লাগছে যে এই মানুষটা তার বাবা। ছি, আদির রাগ যেন বেড়ে গেল। এই কথায় সে তেড়ে আসতে নিলে আয়ানার প্রাপ্য তাকে আটকায়। আদিকে তার দিকে আসতে দেখে আজাদ মির্জা গর্জন দিয়ে বলল, আদি, তোমার সাহস বারবার একটু বেশি ছিল বরাবরই, তাই তো আমার সাথে এত বড় গেম খেলতে পেরেছো। কিন্তু তোমরা হয়তো আমাকে ছোটোখাটো প্লেয়ার ভাবছো, তাই খেলার দড়ি আলোক করে দিয়েছিলে, ছেড়ে দিয়েছিলে। হ্যাঁ, আমি দেখছি না, বুঝতে পেরেছি তোমরা এই খেলাতে নতুন, তাই কিছু কিছু জায়গায় ভুল করে বসেছো, আর সেটাই তো তোমাদের পতনের জিনিস হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আর আমি সবটা জেনেই যাই, আর সবটা জেনেও চুপ ছিলাম এতদিন। আপনি কেমন প্রকৃতির মানুষ? হ্যাঁ, কেমন মানুষ আপনি? ছি, আপনাকে মানুষ বলতে ঘেন্না হয়। আপনি কি করে পারলেন আমার আম্মুকে মারতে, অন্তর জীবন নষ্ট করতে, আদিবার সাথে খারাপ ব্যবহার করতে? কি করে এতগুলা নিরীহ মানুষকে মারতে কি করে পারলেন? আদির আগে থরথর করে কথাগুলো বলল। আদির কথা শুনে আজাদ মির্জা নিশ্চুপ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর জোরে জোরে হাসতে হাসতে বলল, আমার কাছে টাকা, রুতবা, ক্ষমতা, পাওয়ার ছাড়া কিছু ম্যাটার করে না, বুঝলে আদি? কোনো কিছুই ম্যাটার করে না। তোমার আম্মুকে অনেক বুঝিয়েছিলাম যাতে বাড়াবাড়ি না করে, তার ছেলে মেয়ের কথা ভাবতে, কিন্তু তিনি নিজের ছেলে মেয়ের কথা না ভেবে পরের মেয়ের কথা ভেবেছে, তাই আমিও বাদ হয়ে তাকে মেরেছি, আর তার সাথে আমি সবাইকে মেরেছি। আর অন্তু, আমার কাছে চাবি ছিল আমার কালো ব্যবসাকে বাড়ানোর, কিন্তু সে অর্ণবকে ভালোবেসে সেই চাবিটা ভেঙে দিল, তাই আমিও অন্তুর থেকে ওর ভালোবাসাকে কেড়ে নিলাম। আদিবাকে কিছু করতে চাইনি আমি, কিন্তু যখন অন্তুকে কাজে লাগাতে পারলাম না, তখন ভাবলাম তোমাকে কাজে লাগাই, তাই আমার এক বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিলাম। কিন্তু তুমিও একই ভুল করেছো, তাই তার শাস্তি আদিবা পেয়েছে। আজাদ মির্জা এক একটি কথা সবার ভেতরে তার জন্য ক্ষোভ তৈরি করছে। সবাই তাকে ঘৃণার নজরে দেখতে থাকে। অন্তুর কান্না করতে করতে বলল, আব্বু প্লিজ আনভিকে আমার কাছে দিয়ে দাও, ও ছোট অবুঝ বাচ্চা, ও কিছু বোঝে না একেবারে। তুমি যা বলেছো আমরা সেটা এনেছি, তাহলে আনভিকে কেন দিচ্ছ না? ওকে আমাকে দাও। আজাদ মির্জা অন্তুকে দেখে বলল, আনভি কিছু করেনি, কিন্তু তার মা, বাপ, মামা আমার সব কিছু করেছে। তোমাদের জন্য আমার ব্যবসা ডুবেছে, আমার সব সত্যি সবাই জেনে গেছে, এমনকি আমার রাজনীতি ও ক্ষমতা শেষের দিকে। এত সব ক্ষতি করে সবাই শান্তিতে থাকবে আর আমি জেলে, সেটা তো হচ্ছে না। তাই আয়ান, ফাইলটা দাও, তারপর দেখছি তোমাদের কি করা যায়। আপনি কিছুই করতে পারবেন না, তাই ভালোই ভালোই বলছি আনভিকে দিয়ে দিন, না হলে আপনাকে এর শাস্তি পেতে হবে। অর্ণবের কথা শুনে আজাদ মির্জা হাসতে লাগলো। তাকে শাস্তি দেবে, তাও আবার এরা, ভাবতে হাসি পাচ্ছে তার। এদিকে তেনাকে এইভাবে হাসতে দেখে কেউ কিছু বুঝলো না। হঠাৎ কিছু লোক তাদের সবার দিকে এগোতে লাগলো। অর্ণব অন্তুকে তার পেছনে রেখে লোকগুলোকে মারতে লাগলো। কিছু মুহূর্তের মধ্যে আজাদ মির্জার লোকজন আদি, প্রাপ্য, আয়ান আর অর্ণবের উপর হামলা করে। তারা সবাই মিলে আজাদ মির্জার লোকগুলোকে মারতে লাগে। মারামারির এক পর্যায়ে আজাদ মির্জা ফাঁকা গুলি মারে। গুলির শব্দে সবাই তার দিকে তাকিয়ে দেখে আজাদ মির্জার কোলে আনভি আছে। আনভিকে দেখে অন্তু দৌড়ে আসতে নিলে মানিক তাকে ধরে ফেলে। অন্তু ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আব্বু প্লিজ আনভিকে কিছু করো না, প্লিজ। আনভি, মাম্মা, মাম্মা এসে গেছে, কান্না করো না, আমি তোমার কিচ্ছু হতে দিব না। আনভি কান্না করতে করতে বলল। অর্ণব আনভির কাছে আসতে নিলে একজন লোক তার নাক বরাবর মারে। সে ছিটকে একটু দূরে গিয়ে পড়ে, তার নাক থেকে রক্ত বের হচ্ছে। অর্ণবকে মারতে দেখে প্রাপ্য আসতে নিলে তাকে একজন ধরে ফেলে। আস্তে আস্তে আদি আর আয়ানকেও ধরে ফেলে। আয়ানের হাত থেকে ফাইলটা নিয়ে আজাদ মির্জার হাতে দেয় তার এক লোক। এদিকে অর্ণব ছোটার চেষ্টা করতে লাগলো। তা দেখে আজাদ মির্জা হেসে বলল, তোমরা কি মনে করেছো আমি কিছু বুঝবো না? তোমরা আসার আগে পুলিশকে সবটা জানিয়ে এসছো, কিন্তু প্রমাণ দাওনি, আর এখন প্রমাণ দিতেও পারবে না। আজ সবাই এখানেই মরতে এসছো। আপনি কিছু করতে পারবেন না, আগে ফাইলটা তো খুলে দেখুন সেটা আসল কি না।
আয়নের কথা শুনে আজাদ মির্জা ভ্রু কুচকায়। সে আয়নের কথা কিছু বুঝলো না, তাই সে আনভিকে একজনের কাছে দিয়ে ফাইলটা খুলে দেখে ফাইলে কিছু নেই। তিনি রেগে গিয়ে বলল, আয়ান, তুমি বড় বেশি বার বেড়ে গেছো। হ্যাঁ, ভালোই ভালো ফাইলটা আমাকে দিয়ে দাও, আর সবাইকে মারতে বাধ্য হব আমি। আপনাকে আমি বিশ্বাস করি না, তাই এটা করেছি। আমি আগেই জানতাম আপনি এটা করতে পারেন, তাই ফাইলটা সরিয়ে দিয়েছি। আমাদের এখন এখান থেকে যেতে দিন, তা না হলে ফলটা ভালো হবে না। আজাদ মির্জা হেসে বলল, তোমরা আমাকে এত কাছে খেলোয়াড় ভেবেছো? হ্যাঁ, কিন্তু আমি এতটাও কাছে খেলোয়াড় না। তোমরা যদি ফাইলটা না দাও, আনভিকে আমি মেরেই ফেলবো, কিন্তু তোমাদের ছেড়ে দেবো। সারা জীবন আফসোস করবে। তোমাদের ভুলের কারণে আনভি মারা গেল, কিন্তু তোমরা বেঁচে আছো। তোমরা নিজেদেরকে ঘৃণা করবে, বুঝলে? আপনি এটা করতে পারেন না। আমি সব করতে পারি, সব। নিজের ছেলে মেয়ের জীবন নষ্ট করতে পেরেছি, তাদের মাকে মারতে পেরেছি, তাহলে আনভিকে মারতে আমার হাত কাঁপবে না, বুঝলে? আজাদ মির্জা কথাটা বলে আনভির দিকে বন্দুক তাক করলে সবাই আটকে ওঠে। তারা সবাই আজাদ মির্জাকে বিশ্বাস করে তিনি সব কিছু করতে পারে। অন্তু আনভির কাছে আসতে নিলে আসতে না পেরে কান্না করতে করতে বলল, আব্বু প্লিজ, আনভির কিছু করো না। যদি মারতে হয় আমাকে মারো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। আনভিকে কিছু করবেন না, আমি ফাইলটা দিচ্ছি। আম্মু কান্না করে না, বাবা তোমাকে কিচ্ছু হতে দেবে না। মাম্মা, পাপা, আমি এখানে থাকবো না, সবাই পচা, আমি বাড়ি যাবো। আনভি কান্না করতে করতে তার মুখ লাল বৃত্তি ধারণ করে। তাকে কান্না করতে দেখে অন্তু অর্ণবকে বলে, তুমি কিচ্ছু করবে না, উনি আমাদের মেয়েকে মেরে ফেলবে। প্লিজ অর্ণব, দোহাই লাগে, ফাইলটা দিয়ে দাও। অর্ণব অসহায় চোখে চেয়ে থাকে অন্তুর দিকে। সে দ্বিধায় ভুগছে। আজাদ মির্জা আদৌ ফাইলটা পেলে তাদের ছেড়ে দিবে কিনা সন্দেহ আছে। অর্ণব সব ভুলে আয়ানকে ইশারা করলে ফাইলটা আমাদের গাড়িতেই আছে, যেটা করে আমরা এসেছি এখানে। আয়নের কথা শুনে আজাদ মির্জা তার লোককে বলে ফাইলটা আনতে। সেই লোক তাই করে। কিছুক্ষণ পরে লোকটা ফাইল তার হাতে তুলে দিলে সে সব দেখে নেয়। সব ঠিক থাকায় সে শয়তানি হাসি দিয়ে বলল, ফাইলটা যেহেতু পেয়ে গেছি, তাহলে তোমাদের ছেড়ে দেই কি বলো? কিন্তু আমি তো সবাইকে ছাড়বো না, কাউকে না কাউকে আজ এখানে মরতে হবে আমার হাতে। এখন তোমরা ডিসিশন নাও, কে মরবে। আজাদ মির্জার কথা শুনে সবাই চমকে যায়। অর্ণব ঠিক ধরেছিল, এত সহজে তাদেরকে আজাদ মির্জা ছাড়বে না। আদি বলে, সবাইকে যেতে দিন, আমি মরতে রাজি আছি। না, আমাকে মারুন, আমার জন্য এসব হয়েছে, তাই আমাকে মারুন। অয়নের কথা ভাব, তোর কিছু হলে আয়রা আর অয়নকে কে দেখবে? তাই আমাকে মারুন। না দাদা ভাই, সব আমার জন্য হয়েছে, তাই আমার সাথেই শেষ হবে। আর আয়রা অয়নকে তুমি দেখে রেখো। তাদের দুজনের তর্কে আজাদ মির্জা বিরক্ত হলো। অর্ণব কিছু বলতে যাবে তার আগে অন্তু বলল, আব্বু আমাকে মেরে ফেলো, আমার জন্যই তো এসব হলো। না আমি অর্ণবকে ভালোবাসতাম, না তোমার ব্যবসা কেউ ধরতে পারতো, তাই আমাকে মেরে ফেলো। কি জাদা বলছো তুমি? অন্তু, আনভি তোমাকে ছাড়া থাকতে পারবে না, তাই মরতে হলে আমি মরবো, কাউকে মরতে হবে না। অর্ণব, আনভি আমাকে ছাড়া থাকতে পারবে, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবে না। আব্বু, তুমি আমাকে মেরে ফেলো। অন্তু পাখি, এমন করো না। দেখো, আমি তো বলছি তোদের কাউকে কিছু করতে হবে না। বনু এমন করে না, একটাবার আনবির কথা ভাবো। কিন্তু অন্তু কারো কথা শুনে না। সে নিজের সিদ্ধান্তে অটল। আজাদ মির্জা বিরক্ত হয়ে বলল, তোমরা সবাই চুপ করো। আমি বলছি আমি কাকে মারবো। আমি অর্ণব আর আনভির মধ্যে যে কোনো একজনকে মারবো। এখন অন্তু, ডিসিশন নাও, তুমি কি করবে? আজাদ মির্জার কথায় অন্তু চমকে যায়। সে কি করে ডিসিশন নেবে? মানে সে অর্ণব আর আনভির মধ্যে যে কোনো একজনকে বেছে নেবে কি করে? না, সে এটা করতে পারবে না, কিছুতেই না। আজাদ মির্জা কথা শুনে অর্ণব বলল, আপনি আনভিকে আর অন্তুকে ছেড়ে দিন, আমাকে মারুন প্লিজ। আপনি এটা ঠিক করছেন না। ঠিক করছি। তোমাদের সবার জান অন্তুর মাঝে, আর অন্তুর জান অর্ণব আর আনভির মাঝে। তাই অন্তুকে মারলে তোমরা চারজন কষ্ট পাবে, কিন্তু তা আমি করবো না। আমি অর্ণব আর আনভিকে মারলে অন্তু কষ্ট পাবে, সেটা দেখে তোমরা কষ্ট পাবে, এতে আমি শান্তি পাবো। এখন বলো কি করবে? আজাদ মির্জার কথা আদি রেগে ছুটতে নিলে তাকে মারতে লাগে আজাদ মির্জার লোকগুলো। এদিকে অন্তু একবার আনভিকে আর একবার অর্ণবকে দেখছে। সে কি করবে জানে না। একদিকে তার ভালোবাসা আর অন্যদিকে তার মেয়ে। সে দুজনকে ছাড়া বাঁচতে পারবে না, কিছুতেই না।
অন্তুকে কান্না করতে দেখে অর্ণব চিৎকার করে বলল, অন্তু প্লিজ, আনবি ছোট, এসব বুঝে না। দেখো আমার আম্মুটা কান্না করছে। প্লিজ অন্তু, আনভিকে বেছে নাও, আমাদের ভালোবাসার চিহ্নকে বাঁচাও অন্তু। অর্ণবের কথা শুনে অন্তু আনভির দিকে তাকায়। সে হাত উঁচু করে তাকে ডাকছে। অন্তু চোখের সামনে সবাই নানান কথা বলছে, তার মাথায় কিছু যাচ্ছে না। সবশেষে অন্তু জোর করে বলে, আমার আনভিকেই চাই, প্লিজ আনভিকে কিছু করো না আপু, আমার আনভিকে চাই। বলে কান্না করতে করতে নিচে বসে বলল, সরি সরি অর্ণব, সরি। অন্তুর ডিসিশনে অর্ণব হাসে। সে চায় তার মেয়ে বেঁচে থাকুক। তার চোখের সামনে তার মেয়ের কিছু হলে সে বাঁচত না। আর না অন্তুর কথা শুনে আয়ান আদি রেগে যায়, কিন্তু তারা কিছু করতেও পারছে না। আজাদ মির্জা খুশি হয়ে আনভিকে অন্তুর কাছে দিয়ে দেয়। আনভিকে পেয়ে অন্তু তার সারা মুখে চুমু দিয়ে আদর করতে লাগলে এদিকে আনভি তার মাকে পেয়ে কান্না করতে করতে বলে, মাম্মু আমি বাড়ি যাব, এখানে সবাই মজা, আমি ভয় পেয়েছি, তুমি পাপাকে বললো এখান থেকে যেতে। মা, তোমার কোনো ভয় নেই, আমি আছি তো। আমরা সবাই বাড়ি যাব, কেউ কিচ্ছু করবে না তোমাকে। মামা তোমাকে অনেক ভালোবাসে, অনেক। বলে অন্তু আনভিকে চুমু দেয়। এদিকে আজাদ মির্জা অর্ণবের দিকে রিভলভার তাক করে বলল, তা অর্ণব, মেয়ে আর মেয়ের মাকে দেখে নাও শেষবারের মতো। এখন তোমার মৃত্যুর পালা তৈরি করো তো। অর্ণব অন্তুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অন্তু, আনবিকে দেখে রাখবে, নিজের ক্ষতি করবে না। আই লাভ ইউ আম্মু, পাপা লাভস ইউ। বলে চোখ বন্ধ করে নেয়। তার চোখের সামনে আস্তে আস্তে সব স্মৃতি চলে আসে। তার আর অন্তুর কত ভালোবাসা, খুনসুটি, দুঃখ, কষ্ট, সুখ সব চোখের সামনে ভাসছে। আনভিকে নিয়ে কাটানো সময় সব মনে পড়ছে। এদিকে আজাদ মির্জা বাঁকা হেসে রিভলভারটা চাপ দেয়। জোরে একটা শব্দে সব কিছু নীরব হয়ে যায়। কত শত ভালোবাসা, হাসি, কান্না, সুখ, দুঃখ সব এক নিমিষেই শেষ হয়ে গেল। হঠাৎ আনভি মাম্মাম বলে চিৎকার দিয়ে উঠে, সাথে আদি আর আয়ান অন্তু বলে ডাকতে লাগলো। এদিকে নিজের গায়ে গুলি না লাগায় অর্ণব অবাক হয়। সাথে সবাইকে অন্তু বলে ডাকতে শুনে সে নিজের চোখ খুলে যা দেখে, সেটা দেখে তার সর্বপৃথিবী ঘুরে যায়। গুলির শব্দে সারা গোডাউন নিস্তব্ধতা বিরাজ করছে। কারোর মুখে কোনো কথা নেই, সবাই থ মেরে দাঁড়িয়ে আছে। কি হলো হঠাৎ? কেউ কিছু বুঝলো না। আজাদ মির্জা হাত থেকে রিভলভারটা পড়ে যায়। নিজের ভেতরে কেমনটা নড়ে ওঠে তার। তিনি একদৃষ্টিতে সামনে পড়ে থাকা অন্তুর নিথর নির্জীবী দেহটা পড়ে থাকতে দেখেছে। আজাদ মির্জা এখনো বুঝতে পারছে না তিনি নিজের হাতে তার মেয়েকে মেরে ফেললেন। না, তিনি এখনো বিশ্বাস করতে পারছে না। তিনি তো অর্ণবকে মারতে গুলি করেছিল, কিন্তু সেটা অন্তু যে অর্ণবকে বাঁচাতে সে তার নিজের বুকে নেবে সেটা তিনি ভাবেননি। এদিকে আদি আয়ান বোনকে এভাবে দেখে নিজেদের শত চেষ্টা করে তাদেরকে ছাড়িয়ে নেয় সেই লোকগুলো থেকে। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। হ্যাঁ, আদি এখানে আসার আগে পুলিশকে তাদের ঠিকানা দিয়ে আসে। পুলিশ এসে সবটা দেখে আজাদ মির্জা আর তাদের বাকি সদস্যদের নিয়ে চলে যায়। এদিকে অর্ণব তার বুকে অন্তুকে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে আর কি যেন বিড়বিড় করছে। অন্তুর সাদা শাড়িটা রক্তের লাল হয়ে ভিজে যাচ্ছে। সেদিকে অর্ণবের কোনো হুঁশ নেই। সে শুধু অন্তুর মুখের দিকে তাকিয়ে আছে আর কিছুক্ষণ আগের কথা ভাবছে। কিছুক্ষণ আগে তখন আজাদ মির্জা অর্ণবের দিকে গুলি মারলে অন্তু অর্ণবের সামনে চলে আসে। তার ফলে তার বুকের ডান পাশে গুলিটা লাগে। সবাই অন্তু বলে চেঁচালে অর্ণব চোখ খুলে অন্তুকে রক্তাক্ত অবস্থায় দেখে। কিংকর্তব্য বিমুখ, বিস্মিত, স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে অন্তুকে রক্তে মাখা দেখে মুহূর্তের মধ্যে তার শরীরের চিত্ত যেন হারিয়ে যায়। কি হলো তার সাথে? যেখানে তার নিজের মৃত্যু লেখা ছিল সেখানে নিজের প্রিয়সীকে দেখে সে হতভম্ব হয়ে যায়। অন্তুকে পড়ে যেতে দেখে সে তাড়াতাড়ি করে নিজের বুকে নিয়ে ফ্লোরে বসে পড়ে। অর্ণব তার কাঁপা কাঁপা হাতে অন্তুর গালে ছুঁয়ে দিয়ে বলতে লাগলো, এই অন্তু জান, কি করলে তুমি এটা? আমার জায়গায় কেন এলে তুমি? কেন এলে? তোমাকে না বললাম আনভিকে দেখে রাখতে? তাহলে আমার কথা অমান্য করে তুমি এটা কেন করলে? অর্ণবের চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে। অন্তু তার রক্তমাখা হাত অর্ণবের গালে রেখে কাঁপা কাঁপা গলায় বলল, অর্ণব, আমি আগের বার তোমাকে রক্ষা করতে পারিনি।
তাই বলে এবারও পারবো না, সেটা হতে দেব না আমি। আমার থেকে আনভির কাছে তোমার প্রয়োজন বেশি, তাই আমি এটা করেছি। এসবই শুধু আমার আমার জন্য হয়েছে, তাই শেষ আমার থেকে হবে। বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার সাথে থাকতে চেয়েছিলাম সারা জীবন, কিন্তু সেই আশা হয়তো আল্লাহ মানতে নারাজ, তাই নিয়ে যাচ্ছে আমাকে তার কাছে। তো তুমি প্লিজ আমাকে ভালোবেসে তোমার বুকে রাখো, কাউকে দিও না এই জায়গা অর্ণব। আনভিকে দেখে রেখো প্লিজ। তোমার কিচ্ছু হবে না জান, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না। তোমার জায়গা তোমারই থাকবে, কেউ সেই জায়গা পাবে না। আর আল্লাহ তোমাকে নিয়ে যেতে পারবে না, কিছুতেই না। তোমাকে নিতে হলে আমার সাথে লড়াই করতে হবে, কঠিন লড়াই করতে হবে। অন্তু হাসে অর্ণবের কথা শুনে। হঠাৎ তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সে জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগে। তা দেখে অর্ণব অস্থির হয়ে বলল, জান জান প্লিজ, চোখ বন্ধ করবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, প্লিজ আমাকে মাঝ রাস্তায় একা ছেড়ো না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ। অন্তু, আদি প্লিজ কিছু কর, আমার অন্তু মরে যাচ্ছে। আদি, প্রাপ্পু ভাই আমার, কিছু কর, আমি অন্তুকে ছাড়া থাকতে পারবো না, কেউ কিছু করো প্লিজ বলে চিৎকার করতে লাগে পাগলের মতো। আনভি তার মাম্মামকে এভাবে দেখে ভয়ে নিজেকে গুটিয়ে নেয়, কেমন যেন হয়ে যায়। সে কান্না করছে না, কথাও বলছে না, শুধু অন্তুর দিকে তাকিয়ে আছে। এখন পুলিশ চলে যেতেই আদি আয়ান দৌড়ে তার বোনের কাছে আসে। প্রাপ্য আনভিকে কোলে নিলে সে তার বুকের মাঝে লুকিয়ে পড়ে। এতক্ষণে একটা নিরাপদ স্থান পেয়েছে সে। আনভিকে এভাবে দেখে প্রাপ্য ভয় পেয়ে যায়, সাথে অর্ণবের অবস্থা দেখে ভেঙে পড়ে। একটা সুখী ভালোবাসাময় পরিবার কয়েক ঘন্টার ব্যবধানে ভেঙে গুড়িয়ে গেল। আদি অর্ণবের বুকের থেকে অন্তুকে নিতে নিলে অর্ণব তাকে ছাড়ে না। তা দেখে আদির চোখ থেকে জল পড়ে। সে তার বোনকে ডাকতে লাগলো, কিন্তু অন্তুর কোনো রেসপন্স নেই। আদি ভয় পেয়ে যায়। আয়ান অন্তুর পালস চেক করে দেখে এখনও পালস ধীরে ধীরে চলছে। এখনই হাসপাতালে না নিলে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই সে বলে, অর্ণব, অন্ত পালস এখনো চলছে, প্লিজ ওকে হাসপাতালে নিতে হবে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কিছু তো বলো অর্ণব। আয়নের কথায় অর্ণবের হুঁশ আসে। তাকে এখনই অন্তুকে হসপিটালে নিতে হবে, না হলে অন্তুকে বাঁচানো সম্ভব না। অর্ণব তাড়াহুড়ো করে অন্তুকে কোলে নিয়ে বাইরের দিকে ছুটল, সাথে তারা সবাই। হসপিটালের করিডোরে দেওয়ালে ঘেঁষে দাঁড়িয়ে আছে অর্ণব, তার থেকে দূরে দাঁড়িয়ে আছে তার পরিবারের সবাই। তখন অন্তুকে হাসপাতালে নিয়ে আসলে ডক্টর তাকে ইমার্জেন্সিতে নিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ডক্টর বাইরে বের হয়নি। আনভি অর্ণি কোলে ঘুমিয়ে আছে। মেয়েটা কিছুক্ষণ আগে মাম্মাম মাম্মাম করে কান্না করছিল, কিন্তু কেউ কিছু করতে বা বলতে পারেনি, শুধু নীরব দর্শকের মতো চেয়েছিল আনভির দিকে। অর্ণবও তার কাছে আসেনি, সে তো নিজে ভেঙে পড়েছে। সে কি করে আনভিকে সামলাবে? আনভি কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যায়। এদিকে সবাই থতমত মুখ চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে অন্তুর একটা খবরের আশায়। অর্ণব নিজের হাতের দিকে তাকিয়ে আছে। এই হাতে সে অন্তুকে নিয়ে এসেছে। তার সারা শরীরে অন্তুর রক্ত আছে, সেটা শুকিয়ে গেছে প্রায়। প্রাপ্য তার কাছে এসে তার কাঁধে হাত রাখে। এতক্ষণে নিজেকে আটকে রাখলেও এখন আর আটকে রাখতে পারে না সে। অর্ণব ফুপিয়ে কান্না করে দেয়। তাকে এভাবে কান্না করতে দেখে সবাই হতভম্ব, বিস্ময়। অর্ণব প্রাপ্যকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্রাপ্য, আবার অন্তু চাই, যে করে হোক ওকে এনে দে, আমি ওকে ছাড়া মরে যাব। ওই পাগলিটা একবারও আমার কথাটা ভাবলো না। ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? সে তো দিব্যি হসপিটালে শুয়ে আছে, কিন্তু আমার প্রাণ গলায় আটকে আছে। কখন যেন কি সংবাদ আসে, আর সেটা শুনে আমার প্রাণ উড়ে যায়। ওকে ওকে কে বলেছিল এই পাগলামিটা করতে? আমি তো ওদের বাঁচাতে নিজে মরতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে বাঁচিয়ে কেন নিজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? একবার ভাবলো না আমি এই কষ্টটা সহ্য করতে পারবো কি না? প্রাপ্য, তোর ভাবিকে বল আমার সাথে এমনটা না করলেও পারতো। ওকে যেতে মানা কর প্লিজ ভাই। অর্ণবের প্রতিটা কথা উপস্থিত সবার ভেতরটা নাড়িয়ে দিচ্ছে। প্রাপ্য তার ভাইকে বলে,
ভাইয়া, ভাবির কিচ্ছু হবে না। সে সুস্থ হয়ে আবার তোর কাছে চলে আসবে, দেখিনিস? তুই একটু শান্ত হ। ডক্টর এখনই এসে ভালো খবর দিবে, দেখিস। প্রাপ্যর কথা শেষ হতে না হতে ডক্টর মাহিয়া বাইরে আসে। তাকে দেখে অর্ণব দৌড়ে এসে অস্থির হয়ে বলল, আবার ওয়াইফ কেমন আছে? সে ঠিক হয়ে যাবে তো ডক্টর? আমি দেখা করতে পারি তার সাথে? আপনি কিছু বলছেন না কেন? ডক্টর মাহিয়া শুকনো মুখে বলল, মিস্টার চৌধুরী, আপনাকে শান্ত হয়ে আমার কথাটা শুনুন প্লিজ। আপনার স্ত্রীর অনেক ব্লাড লস হয়েছে, আর তাকে হসপিটালে আনার পর থেকে তাকে ট্রিটমেন্ট চলছে, কিন্তু সেটা আপনার ওয়াইফের শরীরে রেসপন্স নিচ্ছে না। আমি আমার সিনিয়র ডক্টরের সাথে কথা বলেছি, আমরা ওটি রেডি করিয়ে রেখেছি, আপনাদেরকে বলতে এসেছি। আর একটা কাগজে সাইন লাগবে আপনার, মিস্টার চৌধুরী। কিসের পেপারে সাইন লাগবে আমার? আপনাদের? দেখুন, আমাদের হসপিটালের একটা রুলস আছে, অপারেশনের আগে তার বাড়ির লোকের কাছ থেকে একটা পেপারে সাইন লাগবে। সেখানে লেখা আছে অপারেশন চলাকালীন বা পরে পেশেন্টের কিছু হলে হসপিটালের কর্তৃপক্ষ তাতে দায়ী না। ডক্টরের কথা শুনে অর্ণব রেগে বলল, আমার স্ত্রীর কিছু হলে আপনাদের কাউকে যে আমি ছাড়বো না, সবাইকে জেলে পুরবো বলে দিচ্ছি আমি। আমার অন্তু যেন সুস্থ হয়ে আমার কাছে আসে, তা না হলে আমি এই হসপিটাল পুড়িয়ে দেব, সাথে আপনাদেরকেও। অর্ণবের কথায় ডক্টর মাহিয়া ভয় পেয়ে যায়। অর্ণবের এই ভয়ঙ্কর বাণী শুনে সবাই কিংকর্তব্য বিমুখ। আদি এসে সবটা সামাল দিয়ে বলল, প্লিজ ডক্টর, আপনি তো বুঝতে পারছেন আমাদের এখন কি অবস্থায় আছে। অর্ণব অন্তুকে অনেক ভালোবাসে, তাই সে এটা মানতে পারছে না। আমি তার পক্ষ থেকে সরি বলছি। ইটস ওকে, আমি বুঝেছি। আপনি সাইনটা করে দিবেন, তাই হবে। আমরা 10 মিনিটের মধ্যে অপারেশন শুরু করব। আপনাকে একটা কথা বলার ছিল মিস্টার চৌধুরী। কি কথা? আপনার স্ত্রী প্রেগনেন্ট ছিল, কিন্তু গুলি লাগায় আর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মিসক্যারেজ হয়ে গেছে। আপনাদের অনাগত সন্তানটি আর এই পৃথিবীতে নেই। সরি। ডক্টরের কথাটি বলে আর দাঁড়ালো না। তিনি জানেন এখন এখানে থাকা মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। এদিকে ডক্টরের প্রতিটা কথা অর্ণবের কানপর্তনে বাজছে। তার অন্তু মা হতে চলেছিল, সে বাবা হতে চলেছিল। তাহলে অন্তু এতদিন যে শরীর খারাপ হচ্ছিল সেটা এই জন্য হচ্ছিল। কিন্তু পাগলি মেয়ে বুঝতেও পারেনি তার মধ্যে নতুন একটা প্রাণ বেড়ে উঠছিল ধীরে ধীরে। অর্ণব এখন এমন একটা পরিস্থিতির সম্মুখীনে দাঁড়িয়ে আছে যেখানে এই সত্যিটা তার কাছে সুখের যে সে বাবা হতে যাচ্ছিল, নাকি কষ্টের তার সন্তান অন্তুর পেটে মারা গেছে। অন্তু কি জানে এই কথা? না, সে জানলে তো তাকে জানাতো, কিন্তু এই কথা যদি মেয়েটা পরে জানে তাহলে কি হবে? অর্ণব নিজে ব্যালেন্স ঠিক রাখতে না পেরে পড়ে যেতে নিলে আদি তাকে ধরে ফেলে। অর্ণব আদিকে বলে, অন্তু জানে না তার পেটে একটা প্রাণ বেড়ে উঠছিল। সে আমাকে বারবার বলতো তার বেবি চাই, কিন্তু আমি কথা ঘুরিয়ে দিতাম। কিন্তু আমি বুঝতে পারিনি মেয়েটা আমাকে না বলে এমন একটা ডিসিশন নিজে একলা গিয়ে নেবে। নিল তো নিল, পাগলি বুঝতেও পারলো না তার শরীর খারাপের কারণ, তার পেটে বেড়ে ওঠা বাচ্চাটির কারণে। মুড সুইং, খাবারের প্রতি অনীহা, বমি করা সব দেখতাম, কিন্তু এটা ভাবিনি যে সে প্রেগনেন্ট হতে পারে। না, ও ভেবেছে। কালকে সে ডক্টরের কাছে গিয়েছিল, কিন্তু রেজাল্ট পায়নি। এখন আমার সন্তান আমাকে ছেড়ে আগেই চলে গিয়েছে, সাথে তার মাকেও নিয়ে যাবে। ভাইয়া প্লিজ আপনার বোনকে বলুন আমাকে যাতে না ছেড়ে যায়। আমি তার সব কথা শুনবো, কিন্তু আমাকে একলা ফেলে যেন না যায়। আদির হাত ধরে পাগলের মতো আচরণ করে বলতে লাগে অর্ণব। সবাই অন্তুকে নিয়ে চিন্তায় আছে, কিন্তু অর্ণবকে নিয়ে বেশি করছে। ছেলেটা নিজেকে কি হাল করেছে এই কয়েক ঘন্টা সময়ে। এমনটা যদি এখন হয় তাহলে আল্লাহ না করুক অন্তুর কিছু হয়ে যায়, তখন সে কি করবে? সে তো মরে যাবে। আদি কিছু বলার মতো ভাষা পায় না। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ ওটির সামনে দাঁড়িয়ে আছে অর্ণব। অন্তুকে ভেতরে নেবার পর থেকে কেউ তাকে এখান থেকে সরাতে পারে না। মিস্টার চৌধুরী সব জেনে এখানে আসলে অর্ণব তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করছে। অর্ণব সবার কাছে একই কথা বলছে, তার অন্তুকে যেন তারা সবাই এনে দেয়। মিস্টার চৌধুরী তার ভাইয়ের ছেলে ফিরে পাবার আনন্দ করবে নাকি অন্তুর অবস্থা দেখে কষ্ট পাবে সে জানে না। প্রাপ্য যখন তাকে বলে অর্ণব তাদের রোদ্দুর, তখন তিনি খুশি হয়।
তারপর অন্তুর কথা শুনে তিনি ছুটে আসে হসপিটালে। ওটির লাইট অফ হলে অর্ণব সেখানে গেলে ডক্টর বেরিয়ে আসলে সে বলে, আমার স্ত্রী কেমন আছে? অপারেশন সাকসেসফুল, কিন্তু তার অবস্থা ততটাও ভালো নয়, তাই তাকে অবজারভেশনে রাখা হবে 24 ঘন্টার জন্য। দেখা যাক কি হয়। একটু পর তাকে আইসিইউতে দেওয়া হবে। আপনাদের মধ্যে একজন তাকে দেখতে যেতে পারবেন। বলে তিনি চলে যান। এদিকে সবাই স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু অর্ণবের মন তা মানছে না কিছুতেই। তার মনে হচ্ছে অন্তু তাকে ছেড়ে চলে যাবে। কেমন ভয় হচ্ছে, বুকটা কেঁপে কেঁপে উঠছে। বারবার অন্তু সেদিন রাতের বলা কথা মনে পড়ছে। না, সে আর ভাবতে পারছে না। অন্তুকে আইসিইউতে দিলে কাউকে আর কাছে আসতে দেবে না, তাই বাইরে থেকে সবাই একবার দেখে নেয়। অর্ণব বাইরের কাচের গ্লাস থেকে তাকে দেখছে, মুখে অক্সিজেন মাস্ক, হাতে ক্যানোলা লাগানো, কেমন নিশ্চিন্তে শুয়ে আছে। নেই কোনো চিন্তা, নেই ভাবনা, আরামে শুয়ে আছে আর তাকে টেনশন দিচ্ছে। হঠাৎ কি হলো? রুমের ভেতর থেকে নার্স অস্থির হয়ে বেরিয়ে এসে ডক্টরকে ডেকে নিয়ে যায়। এদিকে সবাই অস্থির হয়ে যায়, কি হলো ভেবে। অর্ণব বাইরে থেকে দেখলো অন্তু কেমন করছে। ডক্টর তাকে ট্রিটমেন্ট করছে, কিন্তু ভেতরে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। অর্ণব শুধু অন্তুর দিকে তাকিয়ে আছে। তার বুকটা কেমন মোচড় দিল। কেন দিল জানে না, কিন্তু এমন কিছু হয়েছে যা ভালো না। একটু পর ডক্টর মাহিয়া শুকনো মুখে বেরিয়ে আসে। তাকে আসতে দেখে আদি তার কাছে গিয়ে বলল, কি হয়েছে ডক্টর? আমার বোনের কি হয়েছিল? সে ঠিক আছে? ও তখন এমন করছিল কেন? আই এম সরি, আপনার বোন আর বেঁচে নেই। হি ইজ নো মোর। ডক্টরের কথা উপস্থিত সবাই চমকে যায়। দিদুন কান্না করতে করতে বসে পড়ে চেয়ারে। তাকে ধরে কান্না করছে নিহিতা মির্জা। আকাশ মিস্টার চৌধুরীর সাথে দাঁড়িয়ে আছে। আয়ান আদির কাছে এসে দাঁড়ালে আদি বলে, অ্যান্ড দেখ, ডক্টর কি বলেছে? আমার অন্তু পাখি নাকি মরে গেছে। তাই কি কখনো হতে পারে? আমার বোন আমাকে ছেড়ে কোথাও যাবে না। একটু আগেও তো ও ভালো ছিল, তাহলে কি এমন হলো যে ডক্টর বলছে সে মারা গেছে? আয়ান আদিকে জড়িয়ে ধরে কান্না করছে। এদিকে অর্ণব সব শুনে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাকে দেখে কিছু বোঝা যাচ্ছে না তার মধ্যে কি চলছে। সে কি আদৌ অন্তুর মৃত্যুর কথা শুনেছে, নাকি সব শুনে সংকট পেয়েছে। সবাই অন্তুকে হারানো নিয়ে কান্না করলেও অর্ণব অন্তুর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, তুমি অনেকবার বেড়েছ, তাই আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তাই না? কিন্তু তুমি একটা কথা জানো না, আমি যতক্ষণ এই পৃথিবীতে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার মানে তুমিও শ্বাস নিতে বাধ্য। দেখি তুমি আমাকে একলা ছেড়ে কি করে যেতে পারো। সব সময় আমাকে কাঁদানো ফোন দিই, কিন্তু আজ আমি কাঁদবো না। তোমাকে আমার কাছে আসতে হবে, মানে আসতেই হবে, বাই এনি কস্ট। জান, অ্যাট এনি কস্ট। সকালে মিষ্টি রোদ চোখে পড়তেই অর্ণবের ঘুম ছুটে যায়, কিন্তু আলসেমির কারণে চোখ খুলছে না। একটু নড়ে চড়ে আবার চুপ করে শুয়ে থাকে। হঠাৎ ছোট্ট একটা হাত তার গালে মুখে বিচলিত করতে লাগলো। অর্ণব মুচকি হেসে চোখ বন্ধ করেও বুঝতে পারছে এটা কে করছে। অর্ণব হাতটা ধরে বলল, আম্মু, সকাল সকাল আমাকে জ্বালানো শুরু করলে। তুমিও তোমার মাম্মার মতো আমাকে জ্বালাও সারাক্ষণ। সে আমাকে ছেড়ে দিয়ে জ্বালায় আর তুমি থেকে জ্বালাও। কথাটা বলে সে বুঝতে পারে সে কি বলল। ফোট করে চোখ খুলে দেখে আনভি কান্না কান্না ভাব নিয়ে তার দিকে তাকিয়ে আছে। অর্ণব তার মেয়ের চোখে জল দেখে তাড়াতাড়ি উঠে তাকে বুকের সাথে আগলে নিয়ে আদর করতে লাগে, কিন্তু সেই আদরে মন ভরল না আনভির। সে ফুপিয়ে কান্না করে দিল। অর্ণব অস্থির হয়ে বলল, আম্মু, কান্না করছো কেন? আমি বকেছি বলে কান্না করছো? ঠিক আছে, আমি আর বকবো না, সরি। এবার একটু হাসো। আমি তোমার বকাতে কান্না করছি না। তুমি বলেছিলে আমি যদি ঘুমাই তাহলে সকালে মাম্মা আমার পাশে শুয়ে থাকবে, কিন্তু তাকে কেন এখন দেখছি না? দেখো, সে নেই আমার পাশে। বলে অর্ণবকে তার পাশের জায়গা দেখায়। অর্ণব খালি জায়গা দেখে দীর্ঘ শ্বাস ছাড়ে। এটা আজ প্রথম নয়, এটা 2 মাস ধরে চলছে। আনভিকে কি করে বোঝাবে কেন তার মাম্মাম তার কাছে থাকে না? অর্ণব আনভির চোখ মুছে দিয়ে বলল, আম্মু, সকাল সকাল কান্না করে না, মাম্মাম চলে আসবে। তুমি আমার সাথে ফ্রেশ হয়ে নিচে চলো। ওরু চাচি তোমার ফেভারিট খিচুড়ি রান্না করছে, চলো। আমার মাম্মার হাতে খিচুড়ি ফেভারিট, অন্য কারো না।
মুখ ফুলিয়ে বলল আনভি। অর্ণব মেয়েকে দেখে আর ভাবে এই মেয়ে আগে খিচুড়ি দেখলে পালাতো। সেই মেয়ে অন্তুর হাতের একদিন খিচুড়ি খেয়ে তার ফেভারেট হয়ে গিয়েছিল, কিন্তু এখন অন্তুর হাতের খিচুড়ি ছাড়া কারোর হাতেরটা খায় না সে। অর্ণব আর না ভেবে আনভিকে ফ্রেশ করাতে নিয়ে যায়, সাথে নিজেও অফিসের জন্য রেডি হতে লাগে। ডাইনিং টেবিলে নাস্তা রাখছে এক এক করে অর্ণি। মিস্টার চৌধুরী সেখানে বসে পেপার পড়ছে আর প্রাপ্য নাস্তা করছে। অর্ণি কিচেনে গিয়েছে কিছু কাজে। প্রাপ্য তার বাবাকে বলল, বাবা, ভাইয়া আজকাল অফিসের সবার সাথে রাব ব্যবহার করছে। আমি বুঝতে পারছি না ভাইয়ার হঠাৎ করে এরকম পরিবর্তন কেন হয়ে গেল, কি করে হইল এটা? আমার ভয় হচ্ছে সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পরে যদি আবার কিছু করে বসে তখন। মিস্টার চৌধুরী পেপার রেখে গম্ভীর হয়ে বলল, তোমার কাছে তো কোনো কথাই অজানা না প্রাপ্য। তুমি ভালো করেই জানো অর্ণব কেন রাগ করে, কিন্তু সে পরে তো সব কাছে সরি অফিসে সবাই জানে অর্ণবের মেন্টাল হেলথ কেমন, তাই কেউ কিছু মনে করে না। হ্যাঁ, আমি সব জানি সেদিন ভাবি। আর বলতে পারে না সে। অর্ণবকে দেখে চুপ হয়ে যায়। প্রাপ্যকে চুপ হয়ে যেতে দেখে মিস্টার চৌধুরী সিঁড়ির দিকে তাকিয়ে দেখে অর্ণব আনভিকে নিয়ে আসছে। অর্ণব চেয়ার টেনে বসে আনভিকেও বসিয়ে চুপচাপ আনভিকে খাওয়াতে লাগে। অর্ণবকে এমন দেখে কেউ কিছু বলতে পারে না, তাই চুপচাপ সবাই খেতে লাগে। আনভি খাবার দেখে মুখ ঘুরিয়ে নিলে অর্ণব বলে, আম্মু জেদ করে না, খেয়ে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে অফিসের জন্য। আমার মাম্মাম চাই, তা না হলে আমি খাবো না। আনভির জেদ দেখে অর্ণব হতাশ হয়। অন্তু তো চলে গেল, তার সাথে তার সব কিছু নিয়ে গেল। অর্ণি কিচেন থেকে এসে বলল, জিজু, আমি আনভিকে খাইয়ে দিচ্ছি, আপনি খেয়ে নিন। কথাগুলি বলে অর্ণবের থেকে আনভির খাবার নিয়ে তাকে বুঝিয়ে সুজিয়ে খাওয়াতে লাগলো সে। অর্ণব তা দেখে দীর্ঘশ্বাস ছেড়ে না খেয়েই উঠে দাঁড়ায়। তাকে উঠতে দেখে সবাই তার দিকে তাকায়। এটা নিত্যদিনের ঘটনা। অর্ণব না খেয়েই চলে যায়। কেউ কিছু বলে সে তার কথা শুনে না, তাই কেউ কিছু বলে না। আজ আর মিস্টার চৌধুরী চুপ থাকতে পারল না। তিনি বললেন, অর্ণব দাঁড়াও। অর্ণব দাঁড়িয়ে যায় মিস্টার চৌধুরীর কথা শুনে, কিন্তু পেছনে তাকালো না সে। সবাই মিস্টার চৌধুরীকে রাগতে দেখে অবাক হয়, কেননা তিনি সহজে কারো সাথে রাগে না। আজ অর্ণবের কাজে হয়তো তিনি রেগে গিয়েছেন। আর কতদিন এভাবে চলবে অর্ণব? তুমি আজ 2 মাস ধরে এই আচরণ করছো। সকালে না খেয়ে চলে যাও, সারাদিন না খাও কি না খাও কেউ জানে না, আর রাতে এসে অল্প কিছু মুখে দাও। এমনটা চললে তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি সেটা বুঝছো না কেন? মানছি অনন্তর জন্য এমন করছো, কিন্তু সেজন্য মেয়েটা তো তোমাকে এমন করতে দেখে কষ্ট পাচ্ছে না, তাই না? তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ তুমি? আমি কাউকে কষ্ট দিচ্ছি না বাবাই, আমি আমাকে কষ্ট দিচ্ছি। তাহলে এতে কারোর কষ্ট হওয়ার কথা না। আর আমাকে আমার মতো থাকতে দাও। অরুণী, আনভিকে দেখে রেখো। কথাগুলো বলে কাউকে কিছু বলতে না দিয়ে সে চলে যায়। অর্ণবের আচরণ দেখে সবাই হতাশ হয়। মিস্টার চৌধুরী না খেয়ে উঠে গেলে অর্ণি বলল, বাবা, আপনি না খেয়ে উঠছেন কেন? আরু মা, আমার আর গলা দিয়ে খাবার নামবে না, তুমি আলভিকে খাইয়ে দাও। কথাটা বলে তিনি চলে যান। অর্ণি এই ছন্ন ছাড়া পরিবারটা দেখে কান্না করে দেয়। আগে এই বাড়িতে কত আনন্দ ছিল, কিন্তু এখন সেটা নেই, শুধুমাত্র আজাদ মির্জার জন্য। অর্ণিকে কান্না করতে দেখে প্রাপ্য এসে তাকে জড়িয়ে ধরে বলে, কান্না থামাও প্লিজ অরু, তুমি তো জানো কেন এমনটা হচ্ছে, তাহলে প্রতিবার কেন কান্না করো? নিজেকে মানিয়ে নাও সবকিছুর সাথে, বুঝলে? আমি মানতে পারছি না প্রাপ্য, এই বাড়ির প্রাণ ছিল দিদি, আর সেই প্রাণকে এভাবে তিলে তিলে মরতে দেখে সবাই তো এমনটা হবে সেটা জানা কথা, কিন্তু তাও মন মানতে চায় না। কান্না থামাও আনভি, আবার মাম্মাম বলে বলে কান্না করবে। আমি অফিসে যাচ্ছি, দেখি ভাইয়াকে কিছু খাওয়াতে পারি কিনা। আমি খাবার দিয়ে দিচ্ছি জিজুর জন্য, তুমি খেয়ে নাও। বলে প্রাপ্যকে ছাড়িয়ে সে কিচেনে গিয়ে খাবারের একটা বক্স প্যাকেট করে নিয়ে আসলো। এদিকে আনভিকে চুপ থাকতে দেখে প্রাপ্য বলল, আমার পরিটার কি হয়েছে? মন খারাপ করছে কেন? হ্যাঁ, আজ দেখো
আজকে কিন্তু মাম্মাম চলে আসবে। তোমরা সবাই একই কথা বলো বারবার। আজ দেখো মাম্মাম সত্যি আসবে। সত্যি? প্রাপ্য মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আনভি খুশি হয়ে তার রুমে চলে যায়। আনভিকে হাসতে দেখে প্রাপ্য ভাবে আজ আবার না মেয়েটাকে রাতে কান্না করতে হয়। অর্ণির কাছে থেকে বক্সটা নিয়ে সে অফিসে চলে যায়। আজও অর্ণব না খেয়ে চলে গেছে, তুই কি করে তাকে না খাইয়ে অফিস যেতে দিলি অরু? কথাগুলো রেগে বলল দিদুন অর্ণিকে। অর্ণি মিনমিন করে বলল, দিদুন আমি কি করব বলো, জিজু তো বাবার কথা শুনছে না, তাহলে আমার কথা কিভাবে শুনবে বলো? হ্যাঁ সেটা তো ঠিক, আচ্ছা রাগ, পরে কথা বলবো। অর্ণি হ্যাঁ বলে ফোন রেখে দেয়। এতক্ষণ সবাই খাবার টেবিলে বসে দিদুনের কথা শুনছিল। আদি খাবার রেখে বলল, অর্ণবের আর কি দোষ বলো দিদুন? যে দোষ করেছে সে তো দিব্যি দেখো কোথাও ভালো আছে, ছেলেটাকে কি করে দিল সে? দিদুন রাগে বলল, আদি সে তো তোমার বোন হয়, মানছি তুমি তার উপর রেগে আছো, তাই বলে এভাবে কথা বলবে? সরি দিদুন। আদি চুপ হয়ে যায়, আর কথা বলে না সে। আদিবা দাঁড়িয়ে থেকে এতক্ষণ নাতি আর দিদুনের কথা শুনছে, কিন্তু কিছু বলতে পারছে না সে যদি কথা বলে তাহলে আদি রেগে যেতে পারে। তাই এরই মাঝে নিহিতা অয়নকে কোলে নিয়ে আয়রার কাছে এসে বলে, তোমার কবে হুঁশ হবে শুনি? ছেলেকে একা রুমে কেন রেখে এসেছিলে? আমি না গেলে এখনই খাট থেকে পড়ে যেত। নিহিতার কথা শুনে আয়রার রাগী চোখে আয়ানকে দেখে, কারণ সে অয়নকে আয়নের ভরসায় রেখে এসেছিল। কিন্তু সে আয়নের সাথে অয়নকে না নিয়ে আসতে দেখে সে মনে করে আয়ান অয়নকে নিহিতার কাছে দিয়ে এসেছে, কিন্তু না, তার তো ছেলেকে আনতেই ভুলে গেছে। আয়ান নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে রাখে। আসলে সে কাজের চাপে অয়নের কথা ভুলেই গিয়েছিল। আয়রা বলল, আম্মু আমি আপনার গুণধর ছেলেকে বলে এসেছিলাম যে অয়ন বেটে আছে, তাকে যেন নিয়ে আসে সে, কিন্তু সে আনেনি। অয়নকে না নিয়ে আসতে দেখে আমি তাই মনে করি আপনার কাছে দিয়ে এসেছে, তাই আর খোঁজ করিনি। তোমরা দুজন পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এখন ছেলেটা হামাগুড়ি দিতে শিখে গেছে। আমি যদি সঠিক সময় না যেতাম তাহলে অয়ন বেড থেকে পড়ে গিয়ে কোনো অঘটন ঘটাতো। আয়রা মাথা নিচু করে থাকে। আসলে তারই ভুল, আয়ানকে বলে আসা। নিহিতা মির্জা আয়ানকে কড়া গলায় বলল, আয়ান আর কখনো যদি এমন দায়িত্ব জ্ঞানহীন কাজ করতে দেখেছি তো দুজনকে বাড়ি থেকে বের করে দেব। কিন্তু অয়নকে আমার কাছে রাখবো, মনে রেখো আমার কথা। চলো দাদু ভাই, মা বাবাকে বকে দিয়েছি। নিহিতা চলে যায় অয়নকে নিয়ে। তার চলে যাওয়া দেখে আয়ান হাসতে লাগলো। যাকে সে কোলে পর্যন্ত নিতে নারাজ ছিল তাকে এখন কোল ছাড়া করতে চায় না তিনি। সেদিন আয়রা সত্যি জেনে নিহিতা মির্জার অনেক অনুতপ্ত ছিল, কিন্তু আয়রা তাকে কোনো কিছু না বলে আপন করে নেয়। তারপর থেকে তিনি আয়রা আর অয়নকে নিজের কাছের কেউ একজন করে ফেলে, আর আয়ানকে দূরের। মাঝে মাঝে আয়ান আফসোস করে তার আম্মুর কাছে যে তাকে ভুলে গিয়ে তার বউ বাচ্চাকে সে কাছের মানুষ বানিয়েছে। তখন নিহিতা মির্জা হাসে শুধু। অয়নের বয়স এখন 1 বছর, সে এখন হামাগুড়ি দেয়, মা বাবা বলতে শিখেছে। আর আদি দিদুনকে বলে 3 মাস আগে আদিবাকে বিয়ে করে। তাদের বড় করে অনুষ্ঠান করে বিয়ে হয় না, শুধু ফ্যামিলির সবাই মিলে বিয়েটা দিয়ে দেয়। আদিবাকে বলেছিল সে শাস্তি দেবে তাকে তার করা কাজের জন্য, তাই তো তাকে বিয়ে করে তার থেকে দূরে রাখে। আদিবাকে শাস্তি দিচ্ছে। আদিবাও সেটা মেনে নেয়, কেননা তার ভুল ছিল এতে। তাই তো সে আদির এত কাছে থেকেও দূরে আছে। মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু আদি দূর থেকে তার সব খেয়াল রাখে, তাই ভালো থাকে। দিদুন কিছুটা ইতস্ত করে বলল, তোমাদের সাথে কিছু কথা ছিল। বলো দিদুন। মানে আজাদের জন্য কাল মসজিদে দোয়া মাহফিল রেখেছি আমি। আজাদ মির্জা নাম শুনে আদি রেগে যায়। আদিকে রাখতে দেখে আদিবা তার পেছনে এসে তার কাঁধে হাত রেখে তাকে থামায়। আদিবার কাছে বুঝতে পারে সে রেগে দিদুনকে কিছু উল্টাপাল্টা বলে ফেলবে, তাই সে নিজের রাগ কন্ট্রোল করে বলল, দিদুন এত সব হওয়ার পরও তুমি ওই মানুষটার জন্য দোয়ার মাহফিল রাখবে? তুমি জানো না তার জন্য আজ সারা জীবন কি হয়েছে?
আমার অন্তু পাখি আজ আমাদের মাঝে। আদি আর বলতে পারে না, তার গলা ধরে আসছে। দিদুন তার চোখের জল মুছে বলল, আমি জানি আমার ছেলে পাপ করেছে, আর সে তার পাপের শাস্তিও পেয়েছে। আজ 2 মাস হলো ছেলেটা মারা গিয়েছে। তোমরা শুধু তাকে কবর দিতেই গিয়েছিলে, তারপর আর কিছু করতে যাওনি। আমি আর আকাশ মিলে সব করছি, তাই কালকে আমি আর আকাশই যাব, তোমাদের কাউকে যেতে হবে না। দিদুনের কথায় আয়ান বলল, দিদুন কি কি করতে হবে আমাকে বলো, আমি করে দেব। আর কাল কখন কখন যেতে হবে বলো আমাকে, তোমার সাথে নিয়ে যাব। আয়নের কথায় দিদুন মাথা নাড়ায়। আয়নের কথা শুনে আদি রেগে গেলেও কিছু বলল না, আর সে দিদুনকে কষ্ট দিতে চায় না, তাই সেও হ্যাঁ বলে তাদের সাথে যাবে বলল। হ্যাঁ, সেদিন পুলিশ আজাদ মির্জাকে নিয়ে গেলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হয়। তার সব কালো ব্যবসা জব্দ করে নেয়, তাকে পার্টি থেকে বের করে দেওয়া হয়। এসব সে মানতে পারে না। আর তার থেকে বড় কথা, তার চোখের সামনে সে নিজের হাতে নিজের মেয়েকে মেরেছে ভেবে তিনি কেমন গুমড়ে যায়। তারপর তার শাস্তির কার্যক্রম শুরু হলে এর মধ্যে তিনি হার্ট অ্যাটাকের মাধ্যমে মারা যায় 2 মাস আগেই। সবাই তাকে মাফ করতে পারে না, কিন্তু মৃত মানুষকে ঘৃণা করতে হয় না বলে তার জানাজায় দিতে গিয়েছিল। তারপর আর কিছু করে না তারা। আদি আয়ান তাদের কাজে চলে যায়। আয়ান আদির কোম্পানিতে কাজ করে এখন। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকলো অর্ণব। আজ আবার অফিসে ঝামেলা হয়েছে, সে করতে চায়নি, কিন্তু হয়ে যায় বারবার। রুমে এসে দেখে রুম পুরো অন্ধকার, কিন্তু বেলকনিতে আলো জ্বলছে। সেই আলোর রশ্মি রুমে এসে পড়ছে। সেই আলোর দেখে অর্ণব হাতে ব্যাগ রেখে এগিয়ে যায় কাবার্ডের দিকে। তার বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা করছে। কেন করছে সে জানে। তার আশেপাশে অন্তুর অস্তিত্ব অনুভব করলে এমনটা হয়, যেমনটা এখন হচ্ছে। এটা নতুন না, প্রতিবার হয় তার সাথে এমনটা। সে আর তার মনকে প্রাধান্য না দিয়ে সে গলার টাইটা খুলতে লাগলো। এদিকে বেলকনির থেকে একটা মেয়েলি ছায়া রুমের মধ্যে প্রবেশ করে। মেয়েটা কোনো দিক না তাকিয়ে সোজা অর্ণবের কাছে গিয়ে তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে। তার পিঠে নিজের মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। হঠাৎ কেউ তাকে জড়িয়ে ধরায় হচকচিয়ে যায় অর্ণব, কিন্তু পরক্ষণে যে ব্যক্তির তাকে জড়িয়ে ধরেছে তার স্পর্শ তার অতি পরিচিত হলে সে থমকে যায়। অর্ণব বলল, আমি জানি তুমি এখানে নিয়ে যান, আমি তোমাকে ছুঁয়ে দিলে তুমি উধাও হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে স্পর্শ করবো না। আমি এই আলিঙ্গনকে মিস করেছি খুব। তুমি এভাবে থাকো কিছুক্ষণ, প্লিজ যান, চলে যেও না। অন্তু তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তার মিহিত কণ্ঠে বলল, যদি ভালোবেসে ছুতেই না পারো ভয়ে, তবে ভালোবেসেছিলে কেন? অর্ণব, তুমি এত ভয় পাও এখন যে আমাকে ছুঁয়ে দিলে আমি উধাও হয়ে যাব ভেবে। একবার ছুঁয়ে দেখো, আর কখনো তোমাকে ছেড়ে চলে যাব না, প্রমিস। অন্তুর কথায় চমকে যায় অর্ণব। কি বলল অন্তু তাকে? সে আমাকে ছেড়ে যাবে না? আদৌ কি সত্যি নাকি ভ্রম? মুখের উপর গরম উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়তেই অন্তু নড়ে চড়ে ওঠে, কিন্তু আবার ঘুমিয়ে যায়। তার চোখে এতই ঘুম সে তাকিয়ে দেখতেও পারছে না। কিছুক্ষণ পর এবার তার মুখে কেউ চুমু দিয়ে আদর করতে লাগলো, একের পর এক। এবার সে আর ঘুমিয়ে থাকতে পারল না। সে হালকা চোখ খুলে তাকিয়ে দেখে আনভি তাকে আদর করছে। হঠাৎ আনভিকে দেখে অন্তু অবাক হয়, কেননা কালকে আনভি তার সাথে কথা বলেনি, কিন্তু আজ সকাল সে তাকে আদর করছে, তাও সে যখন ঘুমাচ্ছে তখন। অন্তু উঠতে নিলে আনভি তাকে জড়িয়ে ধরে, তার গলায় মুখ দিয়ে থাকে। অন্তু আনভিকে জড়িয়ে ধরে উঠে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, মা, তুমি কি এখনো মাম্মামের সাথে রেগে আছো? সরি মা। মাম্মা, আমি রাগ করিনি, তুমি আর যেও না, আমার কষ্ট হয় তুমি চলে গেলে। অন্তু আনভির সারা মুখে চুমু দিয়ে তার বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি আর কোথাও যাব না, এখন থেকে তোমার আর পাপার সাথে থাকবো। সরি মা। আনভি শক্ত করে অন্তুকে জড়িয়ে ধরে থাকলো। আজ 3 দিন পর সে তার মাম্মামের আদর পেল। জড়িয়ে ধরলো তাকে। সে এইটুকুতেই খুশি যে তার মাম্মাম আজ তার পাশে ছিল, আর তার মাম্মাম তাকে ছেড়ে কখনোই যাবে না। হ্যাঁ,
এই কাজ অর্ণবেরই। সে জানে আনভি অন্তুর উপর অভিমান করেছে, তাই সে রাতে আনভিকে তাদের কাছে নিয়ে এসেছে। আর সকালে আনভির ঘুম ভাঙতেই অন্তুকে দেখে সে খুশি হয়ে যায় আর সব ভুলে আদর করতে লাগলো। এদিকে অর্ণব দরজায় দাঁড়িয়ে মা মেয়ের মেলন বন্ধন দেখছে। অন্তু অর্ণবকে দেখে ইশারায় থ্যাংক ইউ দিল। অর্ণব তা দেখে মুচকি হেসে তাদের পাশে এসে বসে বলল,